হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল আনস্টপেবল প্রিয়াঙ্কা। তোমরা রয়েছো প্রিয়াঙ্কা ম্যামের সঙ্গে। যেমনটা তোমরা জানো, যেখানে ডাব্লিউবিসিএস, ইউপিএসসি এবং যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য একদম স্টার্ট টু এন্ড প্রিপারেশন দেওয়া হচ্ছে। আর আমরা ডাব্লিউবিসিএস 2023-এর পর একটা ছোট্ট ধাক্কা খেয়ে এটা বুঝতেই পেরে গেছি যে কোয়েশনের ট্রেন্ড কোন দিকে যাচ্ছে। তাই আর নোটস নয়, এবার বই পড়তে হবে। আর আমার তো একটাই লক্ষ্য যে তোমাদের কীভাবে তৈরি করব ইউপিএসসি এবং ডাব্লিউবিসিএসের জন্য, তাও আবার বাংলাতে। সেই জন্য তোমাদের যতটা চেষ্টা করছি আমার ব্যস্ততার মধ্যে থেকে তোমাদের জন্য প্রপার কন্টেন্ট নিয়ে আসার বিভিন্ন বই থেকে। আর যেগুলো আমি নিজের সময় বের করে পিপিটি তৈরি করে করাতে পারছি মোর দ্যান এনাফ, আর যেগুলো পারছি না সেগুলো ডিরেক্ট আমি বই থেকে পড়াবো। সো এত বই থেকে পড়াবো, এত বিচিত্র বই থেকে পড়াবো যে এত বই তোমাদের কেনার দরকার লাগবে না। কনসেপ্ট এখানেই ক্লিয়ার হয়ে যাবে। বেসিক জিনিস জানা এবার দরকার। এবার নোট ছেড়ে বই পড়ো। বই যদি পড়তে ইচ্ছা না করে আমার ক্লাসটা দেখো, মোর দ্যান এনাফ। আজকে যার সম্পর্কে জানবো তিনি আর কেউ নন, বাবর। ডিটেলে জানতে হবে বাবা। তো সেই জন্য আমরা বেসিক জিনিসগুলো তাড়াতাড়ি পড়ে বেরিয়ে যাব, আর যেগুলোকে নোট করতে হবে সেগুলো আমি বুঝিয়ে দেবো। প্রথমত, অনেকটা কন্টেন্ট কিভাবে সুন্দর করে গোছাবো, একটু ধৈর্য ধরে ক্লাসটা তোমাকে শুনতে হবে, দেখতে হবে। তুমি যদি না দেখো তাহলে যার পরবর্তীতে টার্গেট যে আমি ডাব্লিউবিসিএস ডেসক্রিপটিভ যদি হয়ে যায়, বা আমি বই পড়তে পারছি না, বা আমার কাছে সময় নেই, তাহলে কিন্তু তার একটু মুশকিল। ঠিক আছে, কিভাবে আমরা তৈরি করব নিজেদের একটু দেখে নিই। বাবর ভারতের মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন, আমরা জানি। তিনি 1483 খ্রিস্টাব্দের 14ই ফেব্রুয়ারি শুক্রবার তিনি জন্মগ্রহণ করেছিলেন। মধ্য এশিয়ার তুর্কিস্তানের এক ছোট্ট একটা রাজ্য রয়েছে ফারগানা, সেখানে তিনি জন্মেছেন। তার বাবা ছিলেন উমর শেখ মির্জা। তিনি তৈমুরলংয়ের বংশধর ছিলেন এবং তার বাবা ফারগানা নামক একটা ক্ষুদ্র রাজ্যের অধিপতি ছিলেন। মাতা হচ্ছে কি কুলুক নিগার খানম। তিনি কখনো আবার কোনো জায়গায় কুতলুগও রয়েছে। তিনি চেঙ্গিস খানের আর কি অধস্তন বংশধর ছিলেন। ইউসুফ খান তার মেয়ে ছিলেন। তাহলে ইউসুফ খান আর কি কার দাদু ছিলেন? বাবরের। বাবরের বাবা পিতা উমর শেখ মির্জা 1494 খ্রিস্টাব্দে হঠাৎ দুর্ঘটনায় মারা গেলেন। তো তখন কি হবে? তখন আর কি 11-12 বছর বয়সে কি করবে, তখন তিনি সিংহাসনে বসতেই হলো। এরপর বিভিন্ন রকম বিরোধিতা যেটা হয় আর কি, সিংহাসনে বসার পর আত্মীয় স্বজন, বিশেষত যে সমস্ত উজবেক নেতা ছিল সাইবানি খান বলে, তাদের প্রচণ্ড বিরোধিতার একটা সম্মুখীন তিনি হলেন। তো এই সময় মধ্য এশিয়ার সব থেকে স্ট্রং একটা জায়গা ছিল সামারকান্দ। তো বাবরের যে পিতৃব্য বা কাকা, সেই আহমদ মির্জা মারা যাওয়ার পর প্রায় 3বার, সালগুলো অতটা ইম্পর্টেন্ট নয়, সমরকান্দ অধিকার করার চেষ্টা কিন্তু বাবর করেছিলেন। যাই হোক, অ্যাটলিস্ট সর্বশেষে সাইবানি খান, যিনি আর কি প্রথম থেকে প্ররোচনা দিচ্ছিলেন, তিনি বাবরকে শোচনীয়ভাবে পরাজিত করলেন এবং সমরকান্দ থেকে তিনি বিতাড়িত করে দিলেন। তো যাই হোক, বাবর তার নিজের বাবার রাজ্য যেটা ফারগানা, ওটা থেকেও আর কি বিতাড়িত হয়ে গেল। এবার 1504 খ্রিস্টাব্দে বাবর কাবুলের যে ভেতরের যে গোলযোগ হচ্ছে তার সুযোগ নিয়ে তিনি কী করলেন, যে হিন্দুকুশ পর্বতমালাকে পার করলেন। করে কাবুলের যে শাসক আরঘুন, তাকে পরাজিত করে কাবুল অধিকার করলেন। দিস ইজ দ্য মেন টার্নিং পয়েন্ট। এবার ফারগানা থেকে তো বাবরকে তাড়িয়ে দেওয়া হলো, তারপর তিনি যেখানে এলেন সেটা হচ্ছে কাবুল। ঠিক আছে, সেখানে এই কাবুলে খুব কিছুদিনের মধ্যে, মানে আফগানিস্তানে, কিন্তু তিনি নিজের যে কর্তৃত্ব সেটা প্রতিষ্ঠা করে ফেললেন এবং একটা উপাধি নিলেন, সেটা হচ্ছে বাদশাহ। এই যে বাদশাহ উপাধি গ্রহণ করে কাবুলে কিন্তু তিনি প্রায় 1526 খ্রিস্টাব্দ অবধি ছিলেন। এবং এই উজবেকদের সাথে তিনি বারবার যেহেতু পরাজিত হচ্ছেন, সমরকান্দ তাকে কিন্তু কাছে টেনে নেয়নি। তাকে কে কাছে টেনে নিল? কাবুল তাকে কাছে টেনে নিল। ভেরি ইম্পর্টেন্ট। তো যাই হোক, মধ্য এশিয়ার রাজ্য স্থাপন অসম্ভব মনে করে বাবর কি করলেন, যে না, বারবার কি করতে লাগলেন, বাবর ভারতবর্ষের দিকে, সরি একটু প্রবলেম হয়ে গেছিলো, 1 মিনিট। আচ্ছা, তো আমরা এই অবধি পড়লাম যে যাই হোক, এখানে তোমার সমরকান্দ থেকে বিতাড়িত হয়ে আলটিমেটলি কাবুল কিন্তু বাবরের সাথ দিয়েছিল। ঠিক আছে, তাহলে বাবর এখানে দেখলো যে না, মধ্য এশিয়া মানে সমরকান্দ থেকে তো ওনাকে আবার তাড়িয়ে দেওয়া হলো, তো উনি দেখলেন যে মধ্য এশিয়ার রাজ্য স্থাপন আর সম্ভব না। তাহলে একটা কাজ করা যাক, তাহলে আমরা ভারতবর্ষের দিকে মনোনিবেশ করি। ক্লিয়ার? এবার ভারতের দিকে যে অভিযান, সেটা আমরা দেখব কি অভিযান ছিল। জাহিরউদ্দিন মোহাম্মদ বাবর 1526 খ্রিস্টাব্দে পানিপথের প্রথম যুদ্ধে দেখা গেল আস্তে আস্তে ধীরে ধীরে পরিচিতি লাভ করতে লাগলেন। প্রথমে তিনি বাধাকাস্তান, তারপর কান্দাহারকে দখল করলেন। তারপর তার নিজের ছেলে কুমায়ুন কামরানকে বাধাকাস্তান আর কান্দাহারের শাসনকর্তা নিযুক্ত করে দিলেন। লোদি বংশের শেষ সুলতান সেই সময় ছিলেন ইব্রাহিম লোদি। তার আচরণে সবাই অসন্তুষ্ট ছিলেন সেই সময়, আফগান আমির উমরাহরা। তো সেই জন্যে পাঞ্জাবের যে তৎকালীন শাসনকর্তা দৌলত খান লোদি, ইব্রাহিম লোদির পিতৃব্য আলম খান, এরা দুজন বাবরকে বললেন যে আপনি ভারতে আসুন,
তো বাবর ভাবলো, তিনি তো উচ্চাভিলাষী, তিনি ভাবলো যে ঠিক আছে, তাহলে এই পার্টিকুলার সময় 1524 আমি লাহোর দখল করি। করেও নিলেন। এই সময় বাবর শিয়ালকোট, দিপালপুর, পাঞ্জাবের অন্যান্য স্থানও অধিকার করে নেন। এমতো অবস্থায় দৌলত খান লোদি ও আলম খান বাবরের মূল উদ্দেশ্য কিন্তু বুঝতে পারলেন। তখন আবার বিরোধিতা শুরু করলেন। মানে এই দৌলত খান এবং আলম খান যারা ডাকলেন তারাই বিরোধিতা করলেন। এই পার্টিকুলার শুরুতে এই বাধাটা খেয়ে বাবর কি করলেন, যেখানে তিনি প্রথম জয়লাভ করেছিলেন কাবুল, সেখানে আবার তিনি ফিরে গেলেন। ক্লিয়ার? নেক্সট দেখুন, এবার পানিপথের প্রথম যুদ্ধের দিকে আমরা তাকাবো। তো পানিপথের যুদ্ধ, যে পানিপথে বর্তমান ভারতের রাজধানী দিল্লি থেকে প্রায় 80 কিলোমিটার উত্তরে হরিয়ানা রাজ্যে অবস্থিত। 1525-এ কাবুল থেকে হঠাৎ আগমন করে পাঞ্জাবের শাসক দৌলত খান লোদিকে পরাজিত করলো এবং লাহোর তথা পাঞ্জাবের সমস্ত জায়গা তিনি দখল করলেন। 1526-এর 21শে এপ্রিল লোদি বংশের সর্বশেষ সুলতান ইব্রাহিম লোদি ও জহিরুদ্দিন মোহাম্মদের মধ্যে একটা যুদ্ধ সংগঠিত হলো, তার নাম পানিপথের যুদ্ধ। আমরা যদি তুজুকি বাবরি বা বাবরনামা দেখি তাহলে সেখানে দেখব এই যুদ্ধতে প্রচুর পরিমাণে সৈন্য ছিল, প্রচুর পরিমাণে অশ্বারোহী গোলন্দাজ এনারা ছিলেন। যদিও এখানে বলা যেতে পারে যে ইব্রাহিম লোদির মানে যে সৈন্য সংখ্যা অনেক বেশি ছিল, অপরদিকে কার সৈন্য সংখ্যা কম ছিল, সেটা হচ্ছে বাবরের সৈন্য সংখ্যা কম ছিল, কিন্তু টেকনিকটা ভালো ছিল, সেজন্য অবশ্যই তিনি জিতবেন, কারণ যুদ্ধে যে কামানের ব্যবহার এগুলো কিন্তু বাবর প্রথম করেছিলেন। তাই জন্য ইব্রাহিম লোদিকে শোচনীয়ভাবে পরাজিত করলেন এবং নিহতও হলো। এইভাবে পানিপথের প্রথম যুদ্ধের মাধ্যমে লোদি বংশের পতন হলো এবং মুঘল বংশের রাজত্ব শুরু হলো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আলটিমেটলি আমরা পুরো ডিটেলসটা জেনে গেলাম। এবার আমরা জানবো কেন পানিপথের যুদ্ধে সাফল্যটা হলো। প্রথম কথা যেটা হচ্ছে, বাবরের সৈন্যবাহিনী ছিল সুশিক্ষিত আর শৃঙ্খল। ইব্রাহিম লোদির সংখ্যা বেশি কিন্তু বাবরের সুশিক্ষিত শৃঙ্খল ছিল। বাবরের কামান উন্নত মানের অস্ত্রশস্ত্র ব্যবহার করত, ইব্রাহিম লোদির কাছে সেটা জানা ছিল না। বাবর ছিলেন চরিত্রবান এবং কুশলী, অন্যদিকে যদি আমরা ইব্রাহিম লোদিকে দেখি তিনি অভিজ্ঞ ছিলেন না। সেনাপতি যারা ছিলেন ওস্তাদ আলী মোস্তাফার নেতৃত্বে যে গোলন্দাজ বাহিনী ছিল সেটা বাবরের সফলতার অন্যতম কারণ ছিল। এবার আফগানদের মধ্যে পার্টিকুলার সময় কোনো একতা ছিল না, কিন্তু বাবরের নেতৃত্ব ছিল ঐক্যবদ্ধ। ইব্রাহিম লোদির নিষ্ঠুর আচরণে সবাই বিরক্ত ছিল, অন্যদিকে বাবরের প্রতি সবকিছু অনুকূল ছিল। তাহলে এই 5-6টা পয়েন্ট আমাদের জন্য ইম্পর্টেন্ট, তার জন্য পানিপথের যুদ্ধটা জয়লাভ করলো। ক্লিয়ার? আচ্ছা, পানিপথের যুদ্ধের ফলাফল কি হলো দেখো। এই যুদ্ধের ফলাফলের ফলে বেসিক্যালি যেটা হলো সেটা হচ্ছে মুঘল সাম্রাজ্যের ভিত্তি স্থাপন করা হলো। ঠিক আছে? আর বাবরের হাতে ভারতের যত ধনসম্পদ সেটা একদম চলে এলো। এই প্রথম বাবর গোলন্দাজ বাহিনী নামে একটা বিশেষ বাহিনী গড়ে তুলল। তো এইটুকু এখানে এসে আমরা একটু স্পিডে পড়ছি ঠিকই, কিন্তু আমাদের কাছে সম্পূর্ণ ক্লিয়ার যে পানিপথের যুদ্ধের পর কী কী ঘটনা ঘটলো, কোথা থেকে বাবর কোথায় এলেন। খানুয়ার যুদ্ধ, এরপর আরেকটা যুদ্ধর মুখোমুখি আমরা হই, যেটা 1527। মেবারের রাজপুত রানা সংগ্রাম সিং, তিনি বাবরকে ভারত আক্রমণে পর্যাপ্ত সহযোগিতা প্রতিশ্রুতি প্রদান করেছিলেন, কিন্তু তিনি তা রক্ষা করলেন না। বাবর কিন্তু সেটা করেনি। রানা সংগ্রাম সিংয়ের মূল উদ্দেশ্যই ছিল যে বাবর তৈমুর লংয়ের ন্যায় হয়তো ভারতবর্ষ লুণ্ঠন করে চলে যাবে, এটা হয়তো রানা সংগ্রাম সিং ভেবেছিলেন। ঠিক আছে, রাজপুত নেতা তিনি ছিলেন, কিন্তু সেটা তো ঘটলো না। তখন রানা সংগ্রাম সিং ইব্রাহিম লোদিকে পরাজিত করে তিনি কি করলেন, দিল্লি সুলতানেতের ধ্বংসস্তূপের ওপর হিন্দু রাজ্য প্রতিষ্ঠা করার চেষ্টা করলেন। কারণ তিনি বুঝতে পারছিলেন, মানে রানা সংগ্রাম সিং বুঝতে পারছিলেন যে হিন্দু রাজ্য যদি প্রতিষ্ঠা করা না যায় তাহলে তো বিষয়টা অন্যদিকে চলে যাবে। কারণ যে ইব্রাহিম লোদির যে আর কি বিষয়গুলো চলছে সেটা তো ঠিক চলছে না, উনি তো ঠিকভাবে এগোচ্ছেন না। তো যাই হোক, এইভাবে তোমার হচ্ছে 1526-এ বাবর পানিপথের মাধ্যমে লোদি বংশের অবসান তো ঘটালেন, মুঘল বংশের গোড়াপত্তন তো করলেন, কিন্তু রাজপুত শক্তি মেবার রানা, মানে উনি তো হিন্দু রাজত্ব প্রতিষ্ঠা করার চেষ্টা করছিলেন, বাবরের কিন্তু বিরোধিতা তিনিও করতে শুরু করলেন। তো তিনি বিভিন্ন জায়গা, বিভিন্ন মানুষ প্রভৃতির সঙ্গে একসাথে একটা সামরিক জোট তিনি গঠন করলেন। এই জোটে তিনি বিভিন্ন রাজপুত সর্দার, অশ্বারোহী, হস্তি বাহিনী সবাইকে নিয়ে একটা যুদ্ধ প্রস্তুতি শুরু করলেন। খুব যথারীতি বিপুল সংখ্যক সৈন্য আর বাবরের অল্প সংখ্যক সৈন্য, তার যদিও কে জিতবে, একদম নেপোলিয়ন বোনাপার্ট যেমন জিতেছিলেন ঠিক সেইভাবে কে জিতে গেলেন, বাবর জিতে গেলেন। কারণ আগেই বলেছি টেকনিকটা ভীষণ ভালো। তো এই যুদ্ধটা কোথায় হয়েছিল? 1527 খ্রিস্টাব্দে 16ই মার্চ হয়েছিল।
ফতেপুর সিক্রির কাছে এই খানুয়ার যুদ্ধ সংগঠিত হয়েছিল। তো যাই হোক, এখানে আবার কি হলো, আবার বাবর জিতলো। কে হেরে গেল? হেরে গেল হচ্ছে কি আমাদের সংগ্রাম সিং। ক্লিয়ার? এবার আমরা খানুয়ার যুদ্ধের ফলে কি হয়েছিল সেটা দেখি। ভারতীয় উপমহাদেশে যে সমস্ত যুদ্ধ ছিল সেগুলোর মধ্যে খানুয়ার যুদ্ধ অন্যতম, যেটা একটা ভাগ্য নিয়ন্ত্রণকারী ছিল। কেন ছিল? তার কারণ এই যে ভারতে যে শক্তিশালী রাজপুত শক্তি, তার শোচনীয় একটা পরাজয় এইটার মধ্য দিয়ে ঘটেছিল। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। খানুয়ার যুদ্ধের মধ্য দিয়ে হয়েছিল। এই যুদ্ধে পরাজয়ের ফলে রাণা সংগ্রাম সিংয়ের হিন্দু রাজ্য প্রতিষ্ঠার স্বপ্ন তো নষ্ট হয়েই যায়, আর রাজপুত শক্তি পুরো শেষ হয়ে যায়। তাহলে এইটা হবার পর, খানুয়ার যুদ্ধ হবার ফলে একদম বাবর তার ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু কাবুল থেকে হিন্দুস্তানে নিয়ে চলে আসে। পলিসিটা ভাবো, রাজপুত শক্তি শেষ মানে আর কিছু নেই ভারতে। এবার বাবর কি করলেন, চলো কাবুলে আমার সব কিছু ছিল, সব গুটিয়ে হিন্দুস্তানে চলে এলাম। এই পর এই এতভাবে বিভিন্নভাবে তো বাবর হেরেছিলেন প্রথম দিকে নিজের জায়গায়, তারপর এখানে এসে কিন্তু তিনি নিজে গাজী উপাধি ধারণ করলেন। তাহলে কোন যুদ্ধের পর গাজী উপাধি ধারণ তিনি করলেন? খানুয়ার যুদ্ধের পর। ক্লিয়ার? আশা করি তোমাদেরকে প্রপার গাইডেন্স দিতে পারছি। চলো আমরা গোগ্রার বা ঘরঘরার যুদ্ধটা দেখব। চান্দেরির যুদ্ধটা আমরা অতটা এখানে ইম্পর্টেন্ট মনে করবো না, কারণ আমরা জানি যে মেদিনী রায় রাজপুত, মেদিনী রায়ের সঙ্গে যুদ্ধটা হয়েছিল, তিনি রাজপুত ছিলেন আর কি, ঠিক আছে। কিন্তু অতটা ইম্পর্টেন্ট এখানে, ইম্পর্টেন্ট হলেও অতখানি নয়। ক্লিয়ার? কারণ আলটিমেটলি যে ক্ষমতা সেটা কিন্তু এইখানেই খানুয়ার যুদ্ধতেই শেষ হয়ে গেছিল, মেন রাজপুত ক্ষমতা। তারপর ওই চান্দেরির একটা ছোট যুদ্ধ তো হতেই হবে, ওইটুকুনি হয়ে পুরোই শেষ হয়ে যায়, তো ওই জন্য এটা এখানে আর নেই, মুখে বলে দিলাম। কারণ আমরা ডিসক্রিপটিভ যখন করবো আমাদের এভাবে পড়তে লাগবে, ঠিক আছে? কারোর অত বই তো তোমাদের পড়ার সময় নেই, যতটুকু আমি পড়াচ্ছি দেখো কাজে লাগে কিনা। এবার খানুয়ার যুদ্ধে সম্মিলিত রাজপুত শক্তিকে পর্যুদস্ত করার পর বাবর আফগান দলপতিদের দমন করার একটা সিদ্ধান্ত নিলেন। পানিপথের প্রথম যুদ্ধে পরাজিত ও নিহত ইব্রাহিম লোদির ভাই জৌনপুরের তৎকালীন শাসক মাহমুদ লোদি বিহারের শের খান বাবরের বিরুদ্ধে একটা শক্তিশালী সংগঠন করলেন। ব্যাস, আবার শুরু হয়ে গেল। বাবর নিজের পুত্র আসকারিকে পাঠিয়ে দিলেন এবং নিজে যুদ্ধযাত্রা করলেন। মাহমুদ লোদির বিরুদ্ধে আসকারির নেতৃত্বে প্রেরিত এই বাহিনী পথের মধ্যে এলাহাবাদ, চুনার, বেনারস হস্তগত করে পাটনার সন্নিকটে গোগরা নদীর তীরে বাংলা ও বিহারে আফগানদের সম্মিলিত সেনাবাহিনী বাবরের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হয়। ঠিক আছে? তো যাই হোক, এই সময় বাংলার যে শাসক ছিলেন ভেরি ইম্পর্টেন্ট নসরত শাহ, আর জৌনপুরের শাসক ছিলেন মাহমুদ লোদি। তো তারা একসাথে কি করলেন, ওই ঘরঘরার যুদ্ধ বা গোগরার যুদ্ধ যেটা, ওটা স্টার্ট করলেন 1529-এর 6ই মে, এবং সত্যি স্বাভাবিকভাবেই তারা পরাজিত হলেন। তো এই যুদ্ধের গুরুত্ব অনস্বীকার্য, কারণ খানোয়ার যুদ্ধ, তারপর হচ্ছে গিয়ে পানিপথের যুদ্ধ, তারপর চান্দেরির যুদ্ধ, ঘরঘরার যুদ্ধ বা গোগরার যুদ্ধ, এগুলো খুব ইম্পর্টেন্ট। কারণ এই যুদ্ধটা মানে এই যে ঘরঘরার যুদ্ধ, এটা কিন্তু বাবরের জীবনে সব থেকে বড় যুদ্ধ ছিল। এই যুদ্ধের ফলে কি হয়, আফগানরা যে আর কোনোদিনও ফিরতে পারবে না, আফগানদের আর ফেরার যে কোনো পথ নেই, সেটা চিরতরে বোঝানো হয়ে যায়। ঘরঘরার যুদ্ধ বলেই দেয়। কারণ এরপর আর আফগানদের কোনো পথ ছিল না, কারণ বিহারের যে আফগান বাহিনী বেঁচে ছিল, এই যে বিহারের যে আফগান বাহিনী বেঁচে ছিল, তারা এই যুদ্ধে তাদের পুরো বাবর একদম কমপ্লিট শেষ করে দেয়। ক্লিয়ার? শেষ করলেও পরে তো আমরা আবার দেখব হুমায়ুনের পর আবার শেরশাহ মাথা চারা দিয়ে ওঠে, এই বিহারের আফগানের মধ্যেই লুকিয়েছিলেন না শেরশাহ, তাই না? পরে মাথা চারা দিয়ে ওঠে। তো যাই হোক, সেটা আমরা পরে দেখছি। চলো আজকে বাবরের চরিত্র কৃতিত্বটা আমরা দেখে নেব। চলো, জহিরুদ্দিন মোহাম্মদ বাবর অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন। তো তিনি আকর্ষণীয়, রোমাঞ্চকর, কৌতূহলোদ্দীপ চরিত্র। আচ্ছা, মধ্য এশিয়ার শাসকদের মধ্যে তিনি দীপ্তিমান চরিত্রের অধিকারী ছিলেন। তার সামরিক প্রতিভা, দুঃসাহসিকতা, রাজনৈতিক দূরদৃষ্টি ইত্যাদি এখানে যা যা রয়েছে একটু দেখে নিও, স্ক্রিনশট তুলে নিও। এখানে আর ইত্যাদি বেশি কিছু বলবো না, কারণ আমাদের যতটুকু দরকার কম সময়ের মধ্যে ততটুকু জানাই ভালো। আচ্ছা, তার মধ্যে তৈমুরলং আর চেঙ্গিস খানের যে শোণিতধারা সেটা প্রবাহিত ছিল, কিন্তু তিনি এটা মানতেন না, এটা মায়ের দিক থেকে ছিল, মানতেন না। তৈমুরলংয়ের তিনি যে বংশধর সেটা তিনি বেশি মনে করতেন। আচ্ছা, তুর্কিদের সাহস ও কর্মদক্ষতার সাথে সাথে মঙ্গলদের তেজস্বিতা ও সমর নিপুণতা এবং দুর্ধর্ষ যাযাবর তাতারদের বীরত্ব অস্থিরতার সঙ্গে পারসিক সংস্কৃতি ও সভ্যতার এক অপূর্ব মিশ্রণ ঘটেছিল। যাই হোক, বাবর একজন সুন্নি মুসলমান ছিলেন। ঠিক আছে? তো কাকে কাকে তিনি হারিয়েছিলেন সেগুলো এখানে আরেকবার ডিটেলে কিন্তু দেওয়া রয়েছে। ঠিক আছে? এখানে আর কিছু দরকার নেই। শাসক হিসেবে বাবরের যে কৃতিত্ব,
জহিরুদ্দিন মোহাম্মদ বাবর 1530 খ্রিস্টাব্দে মুঘল সাম্রাজ্য শাসন করেন। এই সময় মুঘল সাম্রাজ্য পশ্চিমে কাবুল থেকে বিহার আর হিমালয় থেকে চান্দেরি পর্যন্ত বিস্তার লাভ করেছিল। মাত্র 4 বছর ছিল তার যে সময়কালটা, 4 বছর ছিল। এটুকু সময়ের মধ্যেই তিনি তার শাসন ব্যবস্থাকে সুন্দর করে গড়ে তুলেছিলেন। বাবর খলিফার ক্ষমতাকে কিন্তু অস্বীকার করেছিলেন, সেই জন্যই কিন্তু তিনি বাদশাহ উপাধি গ্রহণ করেন। এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে যে তিনি কি কোন মুঘল সম্রাট খলিফার ক্ষমতাকে অস্বীকার করেছিলেন। ঠিক আছে, তো বাবরের আমলে বিভিন্ন রকম কি বলবো প্রাদেশিক যে ব্যবস্থা ছিল, ওয়ালি, দিওয়ান, সিকদার, কোতোয়াল, এরকম নামগুলো ছিল। তো এগুলো তোমরা একটু স্ক্রিনশট নিয়ে নেবে, একটু ভালো করে দেখে নাও। আচ্ছা, এখানে শিল্প সাহিত্য নাটকে কি কি তার মানে ফেভারিট ছিল, কি কি তিনি করতেন, সেগুলো আমরা দেখব। 1 মিনিট, আমরা এখানে কি আর কিছু দেখব? 1 মিনিট, 1 মিনিট, প্রশ্নগুলো একটু দেখে নিচ্ছি আমি। না, এবার আমরা পরেরটায় তো হুমায়ুন বোধহয় পড়বো, এখন আমরা পড়বো না। আমরা একটু বাবরের লাস্টটুকুটা দেখে নিই, একটু দেখে নিলাম। হুমায়ুন আমরা পরের ক্লাসে পড়বো। আজকে আমরা এটুকু দেখে নিলাম, শুধু শিল্প সাহিত্য অনুরাগী হিসেবে বাবরের কৃতিত্ব এটাই দেখব যে তিনি একজন রুচিশীল শাসক ছিলেন। আচ্ছা, দিল্লি ও আগ্রায় 20টি উদ্যান, পাকা নর্দমা, অট্টালিকা নির্মাণ করেছিলেন। তার সাহিত্য অনুরাগ ছিল। তুর্কি ও ফার্সি ভাষায় যথেষ্ট ব্যুৎপত্তি লাভ করেছিলেন। তুর্কি ভাষায় তার কবিতার সংকলনকে দিওয়ান বলা হয়। ফার্সি ভাষায় তিনি এক ছন্দ আবিষ্কার করেন যাকে মুবইয়ান বলা হয়। জহিরুদ্দিন মোহাম্মদ বাবরের সাহিত্য অনুরাগের শ্রেষ্ঠ নিদর্শন হচ্ছে তুর্কি ভাষায় রচিত তুজুকি বাবরি। এটা একটা ইতিহাসের অমূল্য দলিল। এটা আমি আর রিপিট করব না, যেরকম প্রত্যেকটা ক্লাস রিপিট করি সেটা আর করবো না। তোমাদেরকে 2-1টা কথা বলে আমি ক্লাসটা শেষ করব, মন দিয়ে শোনো। যেটা হচ্ছে এখানে তোমরা এমসিকিউ এর প্রচুর তথ্য পাবে না, ঠিক আছে? কারণ মাথায় রাখো, এটা আমরা অন্য প্যাটার্নে পড়ছি, ঠিক যে প্যাটার্নে ডাব্লিউবিসিএস হতে চলেছে সেই প্যাটার্নে এবার আমরা চলে যাব। তাই আমাদের বেসিক থেকে জানতে হবে, এভরিথিং জানতে হবে। ক্লিয়ার? আশা করি তোমাদের ক্লাসটা ভালো লেগেছে। আমি বিভিন্ন বই থেকে বিভিন্নভাবে পড়াবো, যেমন এই বইটা ইসলামী সাহিত্যের ইতিহাস, ঠিক আছে? তো কোটি কোটি বই কোটি কোটিভাবে সংগ্রহ করা তো সম্ভব নয়, আমি তোমাদের সামনে নিয়ে আসবো। আর তোমাদেরকে আমি এইটুকুই বলবো, যখন আমি পড়াচ্ছি স্ক্রিনশট তুলে রাখো, এগুলো পড়লে এখান থেকে কোয়েশ্চেন ডেসক্রিপটিভ হোক কি অবজেক্টিভ হোক, মোর দ্যান ইনাফ, দরকার নেই। এরপর একটু এমসিকিউ প্র্যাকটিস করো প্রিলিমসের জন্য, যদি মনে হয় তাহলে তো হয়েই যাবে। কারণ জেনারেল যেগুলো সেগুলো আর আসছে তো না, ট্রেন্ড চেঞ্জ হচ্ছে। এটা ইউপিএসসিতে ডেফিনেটলি হেল্প করবে যেভাবে পড়ালাম। তো দেখো কতটা উপকার হয়। আমি প্যাটার্নটা একটু চেঞ্জ করে পড়ানোর চেষ্টা করছি, কারণ দেখো আমি নিজেও তো খুব ব্যস্ত, আমার পক্ষে পসিবল হয় না সবসময় পিপিটি তৈরি করা। তো দেখো তোমাদের কতটা ভালো লাগলো, তোমাদের পাশে থাকার চেষ্টা করছি এইভাবেই একদম ডিটেলে এরকম বিভিন্ন বই থেকে পড়ানোর। কারণ এখন এবার সময় এসে গেছে আর নোটস নয়, একদম বই পড়ার। ওকে? আর অন্যান্য যে কম্পিটিটিভ এক্সাম যারা দেবে তাদের জন্য আমার ক্লাস তো চলতেই থাকছে। যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। ভালো থেকো, খুব তাড়াতাড়ি আসছি নতুন একটা ক্লাস নিয়ে। থ্যাংক ইউ।